নওমি ঝুপ করে মেঝেতে পড়ে গেল। কাঁচতে কাঁচতে উঠে বসার চেষ্টা করলো। আরিফ তাকিয়ে রইল কিছুক্ষণ চুপচাপ, যেন মনেই করছে না কিছু একটা করেছে। মুখে ঠান্ডা এক ঠোঁট টিপে রাখা হাসি। তারপর খুব ধীরে নিঃশব্দে হাঁটু গেড়ে বসে পড়ল নওমির সামনে। নওমির কাঁধে হাত রাখলো কোমলভাবে, ঠিক যেন এক প্রেমিক যে গভীর ভালোবাসায় ছুঁয়ে দেয়, তবে চোখে চোখে মৃত্যু। নওমির দিকে রক্ত চোখে তাকিয়ে বলল, আজকে জানিস তোকে প্রপোজ করতে চেয়েছিলাম। তোর তোর জন্য পুরো ড্রিম প্যালেস সাজিয়েছি তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু বাসায় এসে তোকে যখন পেলাম না তখন খুব রাগ হয়েছিল। তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। এই অসুস্থ শরীর নিয়ে কোথায় গেলি ভয় পাচ্ছিলাম। তাই তুই আসা মাত্রই ভয় আর রাগের মিশেলে তোকে থাপ্পড় মেরেছিলাম। মাথা কাজ করছিল না আমার। কিন্তু যখন জানলাম তুই আমার জন্য বেরিয়েছিলি তখন খুব অনুশোচনা হচ্ছিল। তাই তো ছুটে এসেছিলাম। কিন্তু এটা ভাবিনি তুই আমাকে খুন করতে চাইবি। ভাগ্যিস একটা কাজে গিয়েছিলাম, আর ওটা এমন কাজ ছিল যেখানে বুলেট প্রুফ জ্যাকেট পরতে হয়েছিল। সেটা আর খোলার সময় পাইনি। ওই অবস্থায় এসেছিলাম তোর কাছে, তাই তো মরতে মরতে বেঁচে গেলাম। না হলে তুই তো আজ আমার ভবলীলা সাঙ্গ করে দিতিস। একসাথে এত কথা বলতে গিয়ে আরিফ হাঁপিয়ে উঠল। কিছুক্ষণ ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আবার ফিসফিস করে বলল, তুই জানিস মানুষ যখন খুব আপন হয় তখন তাকে মারতে ইচ্ছে করে না, ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। তুই সবচেয়ে আপন ছিলি আমার, কিন্তু এখন তুই তুই আমার আপন না। চিনতে পারছি না আমি তোকে। কে তুই আমার বলতো? আমার শত্রু নাকি তুই আমার খেলনা? এক মুহূর্ত থেমে সে নওমের গাল ছুঁয়ে দিল। তারপর আচমকা একটা সজোরে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের চোটে নওমের মুখ ঘুরে গেল একদিকে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। আরিফ হেসে ফেলল অসুস্থ বিকৃত হাসি। আবার মুখটা কাছে এনে বলল, চিৎকার করবি না? কিরে করিস না কেন? এত আঘাত করছি তোকে, তোর ব্যথা অনুভব হয় না? চিৎকার কর, তাতে আমি মজা পাবো। কর না। কিন্তু তুই চিৎকার করেও কোনো লাভ হবে না। কেউ আসবে না। বলে দিয়েছি সকলকে। তোর ঘরের কাছে এলেই ওদের কচু কাটা করে কুকুরকে খাওয়াবো। আমি আবার আমার কথা রাখি না, আমি বুঝলি? কথার খেলাপ করি না। এটা আমার পছন্দ না। সে উঠে দাঁড়ালো। পকেট থেকে পিস্তলটা বের করলো, যেটা সে তখন নওমের হাত থেকে নিয়েছিল। এরপর চোখের সামনে ঘোরাতে ঘোরাতে বলল, এইটাতেই তুই আমাকে মারতে চেয়েছিলি? হ্যাঁ, পেছন থেকে গুলি? বাহ, একদম নাটকীয়, ঠিক তোর মতো। কিন্তু ট্র্যাজিক ব্যাপারটা জানিস কি? তুই মারতে পারলি না। আরিফ নিচু হয়ে আবার বলল, তোর মতো মেয়েকে আমি ভালোবেসে নিজেকে একটু শোধরাবার চেষ্টা করেছিলাম। সাধারণ একটা ছেলে হয়ে উঠতে চেয়েছিলাম। কিন্তু তুই আমাকে মানুষ হতে দিলি না। সেই আমার ভেতরের পশুটাকে টেনে হিঁচড়ে ঠিক বের করে আনলি। আমি তোর জন্য ভালো হতে চেয়েছিলাম, কিন্তু ভুল করেছিলাম। এখন তোকে ভাঙবো, একেবারে গুড়িয়ে দেব। শরীর না, তোর মনটা। শেষ কথাটা বলে হেসে উঠে দাঁড়ালো। ধীর পায়ে দরজার দিকে গেল, কিন্তু বেরিয়ে যাওয়ার ঠিক আগে থেমে একবার ঘাড় ঘুরিয়ে বলল, তুই কে আমি জানবই। আর যতক্ষণ না জানি ততক্ষণ আমি তোকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলবো। মনে রাখিস, আমি রাগ করলে খুনি হই, আর ঠান্ডা হলে তখন আমি দেবতা, মৃত্যুর দেবতা। দরজা বন্ধ হলো টান দিয়ে। কিছুক্ষণের মধ্যে পায়ের শব্দ মিলিয়ে গেল, আর নমি কাঁপতে কাঁপতে একপাশে গুটিয়ে গেল। এবার সে জানে আরিফকে আর থামানো যাবে না। নওমির ঘর থেকে বেরিয়ে এসে হঠাৎ আবার চিৎকার করে উঠল আরিফ। সবাই নিচে আসো, এক্ষুনি। চৌধুরী ভিলার বাতাস ভারী হয়ে উঠল। পরিচারিকা, গার্ড, বাবুর্চি যারা যারা কাজ ফেলে দৌড়ে চলে এলো। আরিফ একে একে সবার দিকে হাত বাড়িয়ে বলল, সকলের ফোন দাও। একটা ফোন থাকলেও বলছি, তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। কেউ কিছু জিজ্ঞাসা করলো না। একে একে ফোনে গিয়ে দিল সবাই। আরিফ সব ফোন নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে সোজা গিয়ে দেওয়াল থেকে ল্যান্ড ফোনের তার ছিঁড়ে ফেলল এক টান, আর সঙ্গে সঙ্গে ছিঁড়ে গিয়ে ঝুলে রইল ছিন্ন তার। তারপর মাথা নিচু করে নিঃশব্দে আবার উঠে গেল নওমির ঘরের দিকে। দরজার পাশে দাঁড়িয়ে ওর ফোনটা বিছানার ওপর থেকে তুলে নিল।
ঠান্ডা চোখে একবার ফোনের স্ক্রিনে তাকিয়ে একটা ঠোঁটের কোণে বিকৃতি হাসি ফুটে উঠল। তারপর ঘরের সামনে দাঁড়িয়ে দরজা টেনে বাহির থেকে বন্ধ করে তালা ঝুলিয়ে দিল তাতে। এরপর আবার ড্রয়িং রুমে এসে সবার দিকে তাকিয়ে কনকনে ঠান্ডা গলায় বলল, আমি আসার আগে কেউ যদি এই দরজাটা খোলে তবে তার কবর খুঁড়ব তার নিজের হাতে। মনে রাখিস, তাকেও ছাড়বো না যে চাবিটা খুঁজে দেবার চেষ্টা করবে। আর এক ফোঁটা পানিও যেন দেয়া না হয় ওকে। তারপর এক কদম সামনে গিয়ে গার্ডদের উদ্দেশ্যে বলল, ও যেন ঘর থেকে বেরোতে না পারে, 1 সেকেন্ডের জন্যও না, নজরে রাখিস। তারপর আর কোনো কথা না বলে পকেট থেকে নিজের রেঞ্জ রোভারের চাবিটা বের করলো। চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে ঠান্ডা চোখে পুরো ভিলার দিকে একবার তাকালো। তারপর বাসার দরজাটা জোরে শব্দ করে লাগিয়ে পেছন ফিরে সোজা বেরিয়ে গেল। গেটের দরজার শব্দটা যেন এক অদ্ভুত শীতলতা ফেলে গেল সবার হৃদয়। ফজরের আজান দিয়েছে অনেকক্ষণ। ভোরের স্নিগ্ধ আলোয় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুসলিমরা মসজিদে গিয়ে ভোরের সালাত আদায় করে, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানায়। সৃষ্টিকর্তা তাকে নতুন সকাল দেখার সুযোগ দিয়েছে বলে। কিন্তু আসাদ আলমের ক্ষেত্রে তার সম্পূর্ণ বিপরীত চলছে। তার ফ্ল্যাটের হল ঘরটা ভরে আছে সাদা রঙের ঝলমলে আলোয়। সাউন্ড বক্সে হাই ভলিউমে বাজছে ইলেকট্রনিক বিটের তুমুল মিউজিক। আকাশ ফাটানো শব্দ যেন, চারপাশ কাঁপছে সেই শব্দের তালে তালে আসাদ আলম নেচে যাচ্ছে। পায়ে কালো লেদার বুট, গায়ে সিল্কের শার্ট, হাতে এক গ্লাস বিদেশি মদ, যার অর্ধেকটা ছিটকে পড়ে গেছে মেঝেতে। কিন্তু সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই, চোখে অদ্ভুত উন্মাদনা। সামনে সোফায় বসে আছে রিসাদ, আধভাঙা হেসে, ঠোঁটে জ্বলছে এক সিগারেট। পাশে বসে মমিন, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে তাদের বাকি গুন্ডা সদস্যরা। ঘরের কোনায় কয়েকজন অর্ধ উলঙ্গ মেয়ে, যাদেরকে জোর করে আনা হয়েছে তারা সকলে মদে বুঁদ হয়ে গেছে। কারো কোলে মাথা, কেউ আবার কোমরে হাত দিয়ে শরীর দুলিয়ে চলেছে সুরের তালে। মেয়েদের হাহাকার আর হাসির মধ্যে মিশে আছে নষ্ট এক উল্লাস। আসাদের গলায় তখন বিকৃত বিজয়ের ঘোষণা। তো ভাই সাবরা, এই আনন্দ আর একটু বাড়াও তোমরা সকলে। ওই মেয়ে হিয়াম শিকদার আমার খেলা শেষ করেছে। এমন সময় একজন মেয়ে এসে ওর গায়ে হাত ছুঁতেই সে ঘাড় ঘুরিয়ে মেয়েটির পিঠে জিহবা দিয়ে লেপন করে মেয়েটিকে জড়িয়ে ধরল। এরপর বিকৃতভাবে মেয়েটিকে স্পর্শ করতে করতে বলল, জানিস রিশাদ, আরিবের ওই চোখ দুটো আমি আর দেখব না। বাট দ্যাটস ওকে, তার মুখটা এখন নিশ্চয়ই থেমে গেছে সব দম্ভ। হিয়ামুখে শেষ করে দিয়েছে। রিসাদ হেসে সিগারেটের ধোঁয়া ছাড়ে। এরপর একটা মেয়েকে ডেকে নিয়ে ওর গায়ের ওপর মদ ফেলে উল্লাস করতে করতে বলে, বাবা, এত সুন্দর খেলনা কেউ বানায় না। রায়ান শিকদার বানিয়েছে পুরো এক পিস। মেয়ে যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর শিকার করেছে, তাও এমনভাবে যেন ওর হৃদয়ে ছুরি বসিয়ে দিয়েছে। বাবা ছেলে সকলের সামনে এমন বিকৃতভাবে মেয়েদের সাথে যৌন খেলায় মেতে উঠেছে যেন তাদের পরিচয় বাবা ছেলে নয়, দুই বন্ধু। চারপাশে হইচই বাড়তে থাকে, মদে ভিজে যায় গ্লাস, নাচে দুলে ওঠে পুরো ঘর। আসাদ আবার চিৎকার করে ওঠে, আজ আমরা উদযাপন করব শেষকৃত্যের আনন্দ। চিয়ার্স ফর দ্য ডেথ অফ আরিফ চৌধুরী। সবাই একসাথে গ্লাস তুলে চিৎকার করে। কিন্তু তারা জানে না, এই চিয়ার্স যখন তাদের ঠোঁটে, তখন আকাশের ওপারে জমে উঠেছে কালো মেঘ, আর এক ভূতের মতো ছায়া রক্তাক্ত চোখ নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। যে ভূতের নাম আরিফ, যে এখনও শেষ হয়ে যায়নি। ঠিক যখন সাউন্ড বক্সের বিট আরও তীব্র হয়ে উঠেছে, মদের গ্লাসে নতুন করে ঢালা হয়েছে বিদেশি হুইস্কি, আর নাচের ছন্দে এক বিকৃত উল্লাস ছড়িয়ে পড়েছে পুরো ঘরে, ঠিক তখনই বেজে উঠল আসাদ আলমের ফোন। টেবিলের কাঁচের ওপর রাখা ফোনটা স্ক্রিনে ভেসে উঠল পরিচিত এক নাম। ঠোঁটের কোণে টেনে উঠে এলো এক বিকৃত হাসি। হঠাৎ সে অট্টহাসিতে ফেটে পড়ে, গ্লাসটা উঁচিয়ে সবার দিকে তাকিয়ে বলল, হ্যালো মাই ডিয়ার পার্টনার্স, এই যে শুভ সংবাদ এসেছে।
আরিফ চৌধুরী, ও মারা গেছে। আমার শত্রু মাটির নিচে। আমি চাই এই সুখবরটা তোমরা সবাই শোনো। লাউড স্পিকারে দিচ্ছি, প্রাণ ভরে আনন্দ নাও। সকলের মধ্যে ছড়িয়ে পড়ে